নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানাভিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মঙ্গলক মঙ্গলক উপাসক শুরু করেন। बंदगी शुरू कर शुको तो फर तो हमारी बंदगी তিন নাম্বার বানতে ওই সম্যক বাক্য মানে 3 নাম্বার পুরুষ বাক্য। পুরুষ বাক্য বিরত হওয়া অর্থাৎ কর্ণ সুখ কর্ণিক তেমনি হৃদয় কম যথার্থপূর্ণ বহুজন কাস্ত বহুজন প্রিয় বাক্য প্রয়োগকারী হওয়া এবার বর্তমান পুরুষ বাক্য। তারপরে 4 নাম্বার হচ্ছে যে শূন্য গব্য বাক্য বা অসৎ প্রস্তাব ঠাট্টা বিদ্রুপ বা সম্প্রলাপ বিরত হইয়া কালবাদী ভূতবাদী ধর্মবাদী বিনয়বাদী হওয়া এবং বিধানবর্তী অর্থ সহিত পরিমিত বাক্য প্রয়োগকারী হওয়া, এই 4 প্রকারের কার্য সাধন করিয়া মার্গাঙ্গ পরিপূর্ণ করত। মার্গক্ষণে একমাত্র অকুশল বাক্য বিরতেই উৎপন্ন হয়, তাহাই সম্যক বাক্য। উপাসক কোনটা কোনটা বিষয়ে আলোচনা করতে হবে? এমনিতে বানতে অর্থাৎ সম্যক বাক্য 4 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ মুসাবাদাক আর কি, অর্থাৎ ওই মিথ্যা এগুলো থেকে কালকে আমরা 2টা আলোচনা করে ফেলছি। মিথ্যা কৃষ্ণ পুরুষ সম্প্রলাপ, এই 4 ভাগে আমরা তো জানি এটা। তো এগুলো এখানে এমানিয়াতে বিশ্লেষণ করছে আর কি। দাদা শব্দ নয় अच्छे ना आकर ना ही वही यार अगर हम दे किसी नहीं बैटरी चार्ज वाला बोली अच्छा अच्छा नो फुरी हुई थी आई नो नो इशू नो सुनिए की आरा की वो सम्भव बैठ ना সম্যক বাক্য মানে 4 ভাগে ভাগ হচ্ছে আর কি। আর খালি মিথ্যা কৃষ্ণ মানে এত দুয়া হচ্ছে তো, আর দুয়া পুরুষ সম্প্রলাপ এই দুয়া এখন বর্তমান হচ্ছে আর কি। মানে তো যে বিশ্লেষণ হিসেবে একটু ব্যাখ্যা হচ্ছে আর কি, পুরুষ সম্প্রলাপ হিবে। পুরুষ বাক্য বিরত হওয়া অর্থাৎ কর্ণ সুখকর নির্দোষ প্রেমঙ্গম সদার্থপূর্ণ বহুজন কান্ত বহুজন প্রিয় বাক্য প্রয়োগকারী হওয়া। মানে আপনার সন্ধি কথা উদাহরণটা খুব সুন্দর হয়েছিল গতকালকে। আচ্ছা, এটা মানে আমার খুব ভালো লাগছে আর কি।
আমরা তো অনেক সময় এগুলো করি, কিন্তু এটা অর্থ বুঝে নেই এখন। ওই শব্দটা খুবই ভালো বলতে, ওই এবার আরেকবার কি আমার কাছে। থেকে ব্যাখ্যা করছিল আর কি, হ্যাঁ, অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে এভাবে আরেকবার ব্যাখ্যা করছিল বানতে। সন্ধিকর্তার মনে মনে না, পড়ে সন্ধি কালকে। বাক্য না, মানে ওই পিছনের বাক্যের মধ্যে মানে তার ওই সন্ধি বাক্যর কথা আসে না অবশ্যই, কিন্তু সন্ধি আচ্ছা, বাক্য এখানে বুঝে দিতে যায় আর কি বানতে ভালো করে। ও, ঠিক। সাউন্ড নয় তো দাদা, আমার বন্ধ হয়ে গিয়ে আর কি। হুম। আচ্ছা, তারপরে এখন এই পৌরুষ বাক্য পড়ছিলাম, ভীষণ বাক্য যেটা, বাদে। আর সম্প্রলাপ বাক্য একটু বিস্তারিত করছে। আমাকে বইটা ইয়াতে আর একটু পাঠাইলে ভালো হবে সুখন বাবু, বইটা একটু করে গ্রুপের মধ্যে পাঠান তো, বইটা পাওয়া যাচ্ছে না। গুরুত্ব থাকানো হতা শুভ ভাই না, না ভাই, অনেক উপরে গিয়ে থাকছে। হ্যাঁ ভাই, মনে হচ্ছে ফাটে যাবে। পাঠাইছি বানতে। 218 খ্রিস্টাব্দ। দাদা সাউন্ড দিয়ে বন্ধ হয়ে যাবে বারবার। নয় বন্ধ জমবে। আচ্ছা, তাহলে কর্ণ সুখকর, নির্দোষ, প্রেমনীয়, হৃদয়ঙ্গম, সদর্থপূর্ণ, বহুজন কান্ত, বহুজন কান্ত। এখানে আমাদের বহুজন কান্ত, বহুজন প্রিয়, এটা ঠিক আছে। বহুজন কান্তটা একটু করে, কান্ত মানে একই কথা সবগুলো, মানে যেগুলো অন্যজনের কাছে ভালো লাগে, অন্যের কাছে শুনতে ভালো লাগে, তারপরে শুধু শুনতে ভালো লাগলেই হবে না, কালোবাদী, ভূতবাদী এ জাতীয় কিছু শব্দ অ্যাড করা হয়েছে ওখানে দেখেন, মানে যেই সময়ে যে কথা বলা উপযুক্ত, উত্তম। তারপরে ভূতবাদী, মানে অনাহুত কথা না বলে, কালোবাদী, ভূতবাদী যেগুলো দরকারি, অর্থপূর্ণ, এটা প্রয়োজন, এটা এই কারণে এটা এখনো প্রয়োজন। হ্যাঁ, তারপরে এই জায়গাতে কিন্তু আরো অনেক কিছু নির্ভর করে, যেমন 4 নম্বরে আপনি যেটা বলছেন সেটা কালোবাদী, ভূতবাদী। আমরা পরের বাক্যটা 3 নম্বরে বলা হচ্ছে বাক্যের কথা আর কি, সম্প্রলাপ বাক্য না বলে সম্প্রলাপ বাক্যের অপোজিট কথা। হ্যাঁ, এটাতে কালোবাদী, ভূতবাদী, তারপরে ব্যঞ্জনবাদী হয়ে কথা বলা, মানে কি, যেমন যেমন দান করা খুব ভালো, কিন্তু এই দান করা কথাটা আপনি যদি ইয়ার মধ্যে গিয়ে বলতে যান, যারা প্রত্যেকে অরহত্য মার্গের প্রচেষ্টাতে আছে, করতেছে, ওখানে ওই জায়গাতে গিয়ে আপনি ওটা কিন্তু ভালো কথা, কিন্তু ওই জায়গায় ওটা প্রযোজ্য না, মানে প্রত্যেকটা জিনিস সবার জন্য এটা প্রযোজ্য না, এক একজনের বেলায় এক একটা প্রযোজ্য। ভালো, কিন্তু ভালো হইলেও এটা সবসময় এটা ভালো না। যেমনটা ওই বদনার ঘটনা, বদনা পানি পুরে রাখছে, এটা ভালোর জন্য রাখছে, কিন্তু এই ভালোটা সবসময় ভালো না। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা সময় সুযোগ কাল ভেদে ভেদে এটা ভালো না, বুঝছেন। তারপরে দান করা ভালো, কিন্তু কিছু কিছু দানের বেলা দেখলাম যে এটা দান করলে উল্টো ব্যতিক্রম। যেমন
যেমন হচ্ছে যে একজন মানুষের ইয়ে আছে, ডায়াবেটিস আছে, আপনি ওনাকে আরো মিষ্টি মিষ্টি জিনিস একদম খুব আপনি জানেন কিন্তু কিন্তু আপনি দানও কিন্তু করতেছেন, কিন্তু আপনার এদিকে উনি যে এটা মরে যাবে এটা খাইলে জেনে শুনেও আপনি এটা জোরাজুরি করতেছেন। হ্যাঁ, এইগুলোকে বলা হয় কালোবাদী, ভূতবাদী। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে হ্যাঁ, মানে এটা প্রত্যেকটা জায়গায় আর কি, প্রত্যেকটা জায়গায় এগুলো মেপে বুঝে কোন জায়গাতে কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না, কিভাবে বলা উচিত, কিভাবে বলা উচিত না, ছেলের সামনে কিভাবে কথা বলবো, বাবার সামনে কিভাবে কথা বলবো, মায়ের সামনে কিভাবে কথা, এগুলো সবগুলো বুঝে শুনে কথা বলা, এগুলোকে বলা হয় কালোবাদী, মানে সময়োচিত। ভূতবাদী, ভূতবাদী হচ্ছে যে মানে প্রাণী বিচার করে, ভূতগল বিচার করে। ও ও ও কোন ভূত মানে প্রাণী আর কি। হ্যাঁ, এটা ওই প্রাণীগুলো হিসাব করে ওই মাপে, যে মাপের মানুষ সে মাপের কথা বলতে হবে। আপনি অভিধর্ম পড়তেছেন এখন, তাই বলে আপনি সব জায়গাতে অভিধর্মের ইয়া করবেন, আপনি মাস্টারি করবেন, এটা হবে না। এটা আপনি ওই জায়গাতে গেলে অন্যভাবে কথা যে জায়গাতে যাবেন সেই জায়গার কথা বলতে হবে, সেই মাপে কথা বলতে হবে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে যে কালোবাদী, ভূতবাদী। তারপর হচ্ছে ধর্মবাদী, বিনয়বাদী হওয়া এবং নিদানবতী। নিদানবতী মানে এটা কি নিদান? নিদান, নিদান বলতে, নিদানবতী নিদান বলতে শব্দটা তো আগে জানতাম। নিদান মানে নিদানবতী, সূচনা, নিদানবতী সূচনা, সূচনা। সূচনা, নিদান মানে সূচনা। আচ্ছা, তারপরে অর্থসংহিত, অর্থসংহিত পরিমিত বাক্য প্রয়োগকারী হওয়া। অর্থসংহিত মানে মানে অর্থযুক্ত, অনর্থযুক্ত কথা না বলে অর্থযুক্ত কথা বলা। আচ্ছা, সংহিত মানে যুক্ত। হ্যাঁ, পরিমিত বাক্য প্রয়োগকারী হওয়া। হ্যাঁ, পরিমিত মানে যতটুকু বলা দরকার ততটুকু, হ্যাঁ হ্যাঁ, একদম এটা সারাদিন বলতে বকবক চাচ্ছি। না করে যতদূর প্রয়োজন। কারণ কথা বললে তো উল্টা বললে বের, বেশি কথা বললে উল্টা বল বের হয় বলতে, তখন শ্রোতা থাকলে এটা বোঝা যায় না আর কি। এই চারি প্রকারে কার্য সাধন করিয়া মার্গাঙ্গ পরিপূর্ণ করত, মার্গক্ষণে একমাত্র অকুশল বাক্য বিরোধী উৎপন্ন হয়, তাহাই সম্যক বাক্য। আমরা সম্যক বাক্য নিয়ে আরো কিছু বলছিলাম, যেমন একদম গভীর থেকে গভীরতম পর্যায় পর্যন্ত আমরা গিয়েছিলাম, সেটা এখানে যাইনি যদিও বা অন্যভাবে এটা গিয়েছে, কিন্তু মার্গক্ষণের সম্যক বাক্য, বুঝছেন? তা আমরা এই বিষয়টাকে, সম্যক বাক্যটাকে কিভাবে নিয়ে গেছিলাম মনে আছে? সুকুমার বাবু মনে থাকতে পারে, বলেন সুকুমার বাবু বলেন। বানতে সম্যক বাক্য একদম চরম পর্যায়ে সম্যক বাক্যটা বলেন। সম্যক বাক্য তো বানতে এমনি অর্থাৎ ওই মুসাবাদাকে তত্ত্বে যে বুঝাই, ওই যে মিথ্যা কৃষ্ণ পুরুষ সম্প্রলাপ, তবে মানে আমাদের যদি অর্থাৎ ওই একদম চরম পর্যায়ে যদি পৌঁছাতে হয় তাহলে তো একদম যথার্থ বাক্য লাভ, তাইলে মানে ওই সম্প্রতিমূলক বাক্য, মৈত্রীময় বাক্য, তো এগুলো অর্থাৎ ঠিক আছে, তারপরে আর কেউ বলবেন? সুপ্রিয় বাবু বলবেন?
বাদ দে একটু আছে তো এখানে সম্যক বাক্য বলতে এটা কিরকম, এটা এরকম না যেটা আপনি সম্যক বলতেছেন নাকি মার্গ পর্যায়ে, হুম ওই বাক্যগুলো তো মানে এরকমই হওয়া চূড়ান্ত উচিত। চূড়ান্ত সম্যক বাক্য, চূড়ান্ত যেটার উপরে হ্যাঁ আর সম্যক বাক্য বলার উপায় নেই, এটাই শেষ, এরকমটা এটা বলতে কি কথোপকথনের বাক্য আগে নিজের প্রতি নিজের মধ্যে? নিজের মধ্যে কথোপকথন মানে ও আমার আচ্ছা। মনের অভিব্যক্তিই তো পরবর্তীতে বাক্য হয়ে বের হয়। ও আচ্ছা, আমার মনের অভিব্যক্তিই তো এটা প্রক্ষান্তরে বাক্য হয়ে বের হয় না, হ্যাঁ অবশ্যই। তাহলে না ওটা আমি কারোর সঙ্গে কথোপকথনের মাধ্যমে নাকি আমি নিজে 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 আপনি কোনটা মিন করতেছেন সেটা আমি প্রশ্ন নিজে করছি। নিজেও বটে, মানুষকেও বটে, সবগুলো হতে এইখানে পারে। বলতে এখানে তো আসলে ওই ওই দিক দিয়ে ওই সমক বাক্যের মধ্যে তো এখানে যেগুলো বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাক্য এটা দ্বারা হচ্ছে যে ওই বিরতি, তো হ্যাঁ এটা হচ্ছে যে আমরা বিরতি শিখছি যে হ্যাঁ বিরতি হ্যাঁ। কিভাবে করলে সম্যক বাক্য রক্ষিত হয়, সম্যক বাক্য করা হুম, যায়। 4টা বাদ দিলে আপনি আচ্ছা সম্যক বাক্য পাবেন। কি কি সেই 4টে হুম বাদ দেবো? মিথ্যা, পিশন ও পরুষ সম্প্রলাপ, এগুলো বাদ আচ্ছা দিলে আচ্ছা সম্যক বাক্য। তাহলে সম্যক বাক্য সম্পর্ক কি, এটাতে তো আমরা এখনো আসি নাই। এখানে হালকা না হালকা করে উদাহরণ দিয়েছে কোনটা, মিথ্যা বাদ দিয়ে সত্য বলা সম্যক বাক্য। হ্যাঁ তারপরে তাহলে সত্য, এই যে সত্যটা বলবেন, তাহলে আমরা দেখতেছি যে স্বর্গ এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছি স্বর্গ সত্য, কিন্তু চূড়ান্ত পর্যায়ে গেলে স্বর্গ কি? বুঝে গেছে আমি কি স্বর্গ বুঝাতে সত্য চাইছি, না। বুঝে গেছেন না? হ্যাঁ বলতে হ্যাঁ, তো তাহলে চূড়ান্ত পর্যায়ের সম্যক বাক্য হচ্ছে যে অনিত্য দুঃখ অনাত্মা বলতে পারলে, বুঝতে পারলে, সেটাই তো আমি বলতেছি তো বলতে। এটাই আর কি, এটাই, এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের সম্যক বাক্য। সম্যক বাক্য এর উপরে আর কোনো সম্যক বাক্য নাই। হুম। এখানে সম্যক কর্মকে হ্যাঁ এক লাইন করে ইয়ে করে জানাবা। সৎ বা পবিত্র কর্মকারী হওয়া, অর্থাৎ এটাই হচ্ছে যে সম্যক কর্ম। ইহা ত্রিবিধ, কায়িক পাপ হইতে বিরত হইয়া ত্রিবিধ কায়িক সুকর্ম করত। 3টা পাপ কর্ম হইতে বিরত হইয়া 3টা মানে সুকর্ম করত আর কি। কায়ার পবিত্রতা সম্পাদন করা, তাইলে যথা প্রাণী হত্যা হইতে বিরত হইয়া নিহিত দণ্ড, নিহিত ষষ্ঠ লজ্জি দয়ালু, সর্বপ্রাণ ভূতের প্রতি হিতানুকম্পী হইয়া বাস করা, এটা হচ্ছে যে 1 নম্বর। ওইটা এক নম্বরটা আলোচনা করে বলো। হ্যাঁ উপাসক অর্থাৎ আপনি তো এটা বুঝছেন নরমালি না? বলতে হ্যাঁ এখানে তো বোঝা যাচ্ছে সেটা আমি। হুম, আলোচনা করতে হবে এরকম কেউ চাচ্ছেন? আমরা আলোচনা করলে ভালো হবে একটু। সৎ বা পবিত্র কর্মকারী হওয়া, পবিত্র কর্ম কাকে বলা হয়, সৎকর্ম বা পবিত্র কর্ম কাকে বলা হয়, এটা সম্পর্কে উপাসক বলেন। বলতে সৎ বা পবিত্র কর্ম, সৎ এখানে এটা তো কুশল কর্মটাকে বলা হচ্ছে কি বলতে এখানে অকুশল বাদ দিয়ে ওই অকুশলের যাগুলো পরবর্তী আছে থেকে, বাকি সবগুলো হ্যাঁ এগুলো থেকে মানে কুশল পবিত্রতা শুরু, এই পবিত্রতা একদম চরম পর্যায় পর্যন্ত, নির্বাণ পর্যন্ত, এগুলো সবগুলো পবিত্র কর্ম। তবে এই পবিত্রতার উপরে আরো পবিত্র আছে, এটার উপরে আরো আছে, এটার উপরে আরো আছে, এটার উপরে ক্রমান্বয়ে নির্বাণ পর্যন্ত আর কি। হ্যাঁ, এগুলো সৎ বা এটা আমার পবিত্র বুঝলে হবে কর্মকারী। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ সকল প্রকার পাপ কর্ম থেকে বিরতি, এক হ্যাঁ, কথা। পাপ কর্ম থেকে বিরতি,
ওখান থেকে মানে পবিত্রতার সূচনা, আর এটা শেষ হয় নির্বাণ পর্যন্ত। ইহা ত্রিবিধ কায়িক পাপ হইতে বিরতি হইয়া, ত্রিবিধ কায়িক পাপ সবাই জানেন, তারপর আরেকবার আবৃত্তি করেন, উপাসক বলেন। কায়িক পাপ আমাদের 3 কায় বাক্য মনে আর কি না ত্রিদয়। না, কায়িক পাপ ত্রিবিধ। ও আচ্ছা, কায়িক পাপ ত্রিবিধ। হ্যাঁ, Bisa, Suri, তিনটা না বান্তা? হত্যা, পানি হত্যা, হ্যাঁ, চুরি, চুরি, বেবিচার। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার এবং সুরাজাতীয় মাদক দ্রব্য। এটা এখানে লেখা নাই। না সেটা বলতেছি বান্ত আমি আর কি, অর্থাৎ এখানে ত্রিবিধ পঞ্চশীলের 3টা আনছে যে, মানে না, ওই এটা যদি লেখা নাই আর ওইটাও কি, যদি বাদ এটাও দিই, হ্যাঁ এটা লেখা নাই আর কি, বুঝছেন? আচ্ছা এটা লেখা নাই আর কি। আহ, না লেখার পিছনে বহু কারণ আছে। বহু কারণ বলতে যেমন যেমন হচ্ছে যে আহ, ধূম সেবনের কথা যেমন আমাদের ফিটকের মধ্যে আছে, আপনাদের সঙ্গে আলোচনা করেছি। জৈনক ভিক্ষু তিনি করতেন, ধূম সেবন করতেন, তবে কোনো নেশার প্রেক্ষিতে হয়ে না। উনি এটা জ্বালাইতেন, ছোট ছোট হাতি পোকা আসতো, এগুলো না আসার জন্য উনি জ্বালাইতেন। বুদ্ধকে নালিশ করা হলো, বুদ্ধ ভগবান উনি ধূম সেবন করতেছেন, তখন বুদ্ধ এটা নিষেধ করলেন। তারপর পরবর্তীতে ওই ভিক্ষু ওই পোকার কামড়ে পরবর্তীতে অসুস্থ হয়েছিল বা মারা গিয়েছিল, যে কোনো একটা, হ্যাঁ আমার সঠিক মনে পড়তেছে না। পরবর্তীতে আবার বুদ্ধকে এই বিষয়ে জানানো হলো। তারপরে বুদ্ধ তখন বললেন, ওটা যদি সে নেশার কারণে ব্যবহার না করে থাকে, জাস্ট আগুন নিভে যায়, আগুন এটা টান দিলে আবার কিছুক্ষণ এটা আগুন জ্বলতে থাকে, এরকম কতগুলো ফাট গাছের মধ্যে এরকম জ্বলে, বুঝছেন? হ্যাঁ, ফাট গাছের মধ্যে কিছুক্ষণ টানে টানে রাখলে এটা জ্বলতে থাকে। আবার এই ফাট গাছকেও তৎকালীন বুড়ো মানুষ হিসেবে বিড়ি হিসেবে ব্যবহার করতো, এটাও কিন্তু আছে, বুঝছেন? হ্যাঁ, সুতরাং যে যেভাবে নেয়, এটা যদি আমি যদি নেশা হিসেবে ব্যবহার করি তাহলে এটা নেশা, আর যদি আমি নেশা হিসেবে ব্যবহার না করি সেটা নেশা নয়। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম আগেও আরেকবার, ফেন্সিডিল এটা সর্দি কাশির ঔষধ, কিন্তু বাংলাদেশের মধ্যে এটা মাদকতা হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু ইন্ডিয়ার জন্য এক কাপ খাইলে এটা সর্দি কাশি ভালো হয়, বা আরাম পাবেন আপনি কিছুটা সর্দি কাশি। এবং অধিকাংশ সিরাপ জাতীয় বা আমাদের ইয়ার ওষুধের কথাও বলেন না কেন, ডলিফিম যে খাই আমরা, ওটার মধ্যে হালকা মাদকতা মিক্স আছে। আপনি খাইলে দেখবেন এটাতে একটু জিম ভাব, গুম ভাব এটা আসবে আপনার, না একটু নেশা নেশা ভাব, এটা অ্যালকোহল থাকা যে সেজন্য, বুঝছেন না? তো এটা আপনি মেডিসিন আকারে খাচ্ছেন। ঠিক এরকম অনেকগুলো জিনিস আছে, যেমন এখানে যেগুলো মাদকতা হিসেবে যেগুলো ব্যবহার করে এগুলো অধিকাংশই ফলের রস, কিন্তু এটা পরিমাণে এমন টাইট করা হয়েছে জিনিসটাকে, উপাদানগুলোকে টাইট করতে গিয়ে এটা এত বেশি পাওয়ারফুল হয়েছে, এটা খেলে মাত্র আপনার নেশা ধরে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। তো এটা যদি আপনি মাদকতার জন্য ব্যবহার করেন, মাতাল হয়ে থাকার জন্য ব্যবহার করেন, তখন এটা হচ্ছে যে আপনার শিলভঙ্গের ব্যাপার আসতেছে, বুঝলেন? এই জিনিসটা কেন্দ্র করে এটা সব সময় যে এটা যে ওই রকম দূষণীয় পর্যায়ে যে যাবে এটা কিন্তু না, বুঝছেন? সেম জিনিস, কিন্তু এটা আপনি ওই মাপের খালি এটার জন্য আবার কেউ আমাকে ব্যতিক্রম মনে করবেন না, বা কেউ আবার আসলে মা এ তো খাইতে পারে, একটু করে খাইতে খাইতে কখন আপনি মদতে বসে থাকবেন আপনি জানবেন না, ঘর বাড়ি সবকিছু উল্টে যাবে। হ্যাঁ, বউ বাচ্চারা কখন থেকে আপনাকে মদতে ডাকা শুরু করবে আপনি জানবেন না, কখন যে লুঙ্গি টুঙ্গি খুলে রাস্তায় পড়ে থাকবেন আপনি নিজেও জানবেন না। একটু থেকে শুরু হয়, হ্যাঁ, এনার্জি ড্রিঙ্ক থেকে এগুলো শুরু হয়। প্রথমে এনার্জি ড্রিঙ্ক খাইতে খাইতে আস্তে করে আপনি ওইদিকে যাবেন, হ্যাঁ, বিড়ি সিগারেট থেকে আস্তে করে শুরু হবে, শুরু হইতে হইতে আপনি কোন সময় যে ওইখানে ওই লাস্ট পর্যন্ত গিয়ে লাস্টের সীমায় গিয়ে বসে থাকবেন
জানবেনও না, বুঝবেনও না, বুঝছেন? সেজন্য ক্ষতি এই ছোট থেকেই স্টপ করা দরকার। ভালো, হ্যাঁ, একটুও যেন মানে সূচনাও যেন না হয়, সূচনা হওয়ারও দরকার নাই, এটা টেস্ট করারও দরকার নাই। তো যাই হোক, এখানে লেখা নাই, তাতে কোনো সমস্যা নাই। কায়িক পাপ 4 রকম: হত্যা, চুরি, ব্যভিচার, সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন। তারপরে হচ্ছে যে কি, এবং এটার প্রত্যেকটার কুফল আমরা জানি, হাতে নাতে জানি। এগুলো যেহেতু প্রাকৃতিক বিষয়, এটা প্রকৃতির বিরুদ্ধ, এই 4টা কাজ এগুলো। এটা আমরা ভালো থাকতে চাইলে, নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে এটা আমাদের করতেই হবে। আচ্ছা, তারপরে গেল কি, নিহিত দণ্ড, নিহিত শস্ত্র, নিহিত শস্ত্র, লজ্জিত দয়ালু, সর্বপ্রাণিতের প্রতি হিতানুকম্পী, বিভিন্ন সত্ত্বগুণের হিতানুকম্পী হইয়া বাস করা। এখানে টিকা দিছে যে এটা কোন জায়গা? ওই যে এটা উপরে ঠিক আছে, ইহার ত্রিবিধ, ইহার মধ্যে দিছে যে নাকি? আচ্ছা, আরো উড়ুন না, এটা ওইটা আহার বান্ধব আমরা পাস করেছি গতকালকে। এটা আহার, চতুর্বিধ আহারের কথা বলা হচ্ছে এখানে। হইয়া অবস্থান করা। এবার হচ্ছে যে অদত্ত গ্রহণ হইতে বিরত। তারপর হচ্ছে যে কাম সময় মিথ্যাচার ত্যাগ করিয়া, মিথ্যাচার পরিত্যাগ করিয়া, অর্থাৎ মাতৃ ওই আগের অদত্তটার মধ্যে একটা দুটো শব্দ মনে হয় একটু ক্লিয়ার করে বলা হচ্ছে, যদি মিনিং মনে হয় ঠিক আসছে। কি বলা হচ্ছে, অদত্ত গ্রহণ হইতে বিরত হইয়া, বিরত অর্থাৎ গ্রামে বা অরণ্যে পরাধিকৃত বস্তু চৌর্য চিত্তে গ্রহণ না করিয়া দত্তদায়ী, দত্ত প্রতিকাঙ্ক্ষী, অচৌর, সূচিবোধার্থ হইয়া বিচরণ করা। এখানে দত্তদায়ী, দত্ত প্রতিকাঙ্ক্ষী। আচ্ছা, এখানে একটা কথা কিন্তু চৌদ্দ চিত্তে বলা আছে বলতে, চৌদ্দ চিত্তে বলা আছে বলতে এটা কি চিত্ত? চৌদ্দটা চৌদ্দ চিত্ত মানে আপনার চুরি চিত্ত আছে কিনা, আপনি যে অপরাধ জিনিস অপরাধ, ঠিক আছে, কিন্তু আপনি এটা চৌদ্দ চিত্তে নিচ্ছেন কিনা। মনে করেন এখানে বিহারের মধ্যে আমি আছি, আমার উদাহরণ দিই, আমি আছি, এগুলো সাংঘিক জিনিস, সাংঘিকভাবে সংঘর মধ্যে যে কোনো সংঘ সদস্যগুলো ব্যবহার করতে পারে, কিন্তু এটা ব্যবহার করতে পারলেও আমি যদি এটা মানে কাউকে না দেখিয়ে, কাউকে না জানিয়ে চৌদ্দ চিত্ত মানে আমি চুরি করতেছি এই চেতনায় যদি নিই, মানে এটা সাংঘিকভাবে আছে কিন্তু আমি এটা জানি না, না জানি আমি, অথবা জানি, জানার পরে আমি কিন্তু এই জিনিসটা তারপরে নিয়ে ফেলছি চৌদ্দ চিত্তে, চুরি চিত্তে। এখানে একটা কথা আছে, অনেকে তো অনেক সময় এগুলো এটা বুঝতে পারে না যে এটাকে চৌদ্দ চিত্ত বলা হয় বা চুরি চিত্তে বলা হয়। যেখানে আছে আমার খাওয়া জিনিস খেলাম, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এই কারণে যে আমরা বিভিন্ন সময় দেখি, সেটা বলছি কথার বিষয়টা বলতে গেল, খাওয়ানি পরে আছে, এটা খেলাম নিলাম এরকম, কিন্তু এটা তো আসলে ওই দৃষ্টিকোণ থেকে তো এটা তো আর চুরি চিত্ত হবে না, অনুমতি ছাড়া নিচ্ছে আর কি। যেমনটা একটা বিষয় আছে, যেমন এখানে কতগুলো উদাহরণস্বরূপ, যেমন কতগুলো মানুষে বাড়ির মধ্যেই গাছ লাগাইছে, বুঝছেন, বাড়ির মধ্যেই গাছ লাগাইছে, তারপরে কিন্তু ওরা চাচ্ছে যে এগুলো মানুষই খাক, ওরা চাচ্ছে যে ওগুলো মানুষই খাক। অনেক সময় এগুলো বাড়িতে লেখেও দেয়, অনেক সময় লিখে দেয় না, এমনি রাস্তা রাস্তা পড়ে থাকে, ওরা নেবে না, আপনি জানেন যে ওরা ওর নেয় না কোনোদিন। এগুলো আপনি ওই জাতীয় উচ্ছিষ্ট ফল হিসেবে, ওদের ফেলে দেওয়া ফল হিসেবে ব্যবহার করতে পারেন, বুঝছেন, এরকম আর কি। এটা হচ্ছে যে আপনার পুরোপুরি মানসিকতার উপরে নির্ভর করবে বিষয়টা, চুরি করতেছেন কিনা। আচ্ছা, তারপর হচ্ছে যে আর একটা, এখানে আরেকটা সুন্দর কথা আসছিল, গ্রামে বা অরণ্যে পরাধিকৃত বস্তু, পরাধিকৃত বস্তু, ওইটা কি বলতে চৌদ্দ চিত্তে, চৌদ্দ চিত্তে গ্রহণ না করিয়া দত্তদায়ী। আচ্ছা, পরাধিকৃত
পরের অধীন। অপরের অধিকার। অধিকারভুক্ত কিনা। হুম অপর যদি অধিকারভুক্ত না হয় তাহলে এখানে আপনার চুরির কোনো ব্যাপার নাই। এটা যে ফ্রি ব্যাপার নেই। ভাবে পড়ে থাকলে এটা কোনো চুরি হবে না। এটা অধিকারভুক্ত হতে হবে এটা। আচ্ছা ঠিক আছে বলতে, হ্যাঁ গ্রহণ দত্তদায়ী। না করে দত্তদায়ী। যেগুলো দান করে দত্তদায়ী মানে আপনাকে যেটা দান করবে ওটা গ্রহণ করা। ও আচ্ছা, দত্ত প্রতিকাঙ্ক্ষী হলে হ্যাঁ, দত্ত প্রতিকাঙ্ক্ষী মানে আমাকে দিলে আমি তখনই গ্রহণ করব, প্রতিগ্রহণ করব। আচ্ছা প্রত্যাশা, যেটা প্রত্যাশা করা হয়। প্রত্যাশা আর কি। আমি প্রত্যাশা করে চেয়ে নেওয়া ওটা করবেন। প্রয়োজন হয়েছে আপনি চেয়ে নেবেন। প্রতিকাঙ্ক্ষী। অচৌর্য। তারপর হচ্ছে অচৌর। 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 চুরি ছাড়া চুরি নয় আর কি এটা। তারপরে সূচি। সূচি ভূতাত্ত্ব। সূচিভূতাত্ত্ব। বইয়ে বিচরণ করা। সূচিভূতা, সূচি মানে তো ভালো সুন্দর। সুচারু। সুচারু আছে, যাই হোক এটা তো বুঝতেছি না। সূচিভূতাত্ত্ব। এই যে আচ্ছা ওইটা প্রস্তুত হবে কি বলতে। হ্যাঁ, হইয়া 3 নম্বর যে কাম করেন। 3 নাম্বার কামসুমিল মিথ্যাচার ত্যাগ করিয়া মাতৃরক্ষিতা পিতৃরক্ষিতা ভাতৃরক্ষিতা ভগ্নী জ্ঞাতি ধর্মরক্ষিতা শশামিকা স্বরক্ষিতা এবং স্বপরিদণ্ডাদি স্ত্রীর প্রতি কামাচার ত্যাগ করে আপন স্থিতি যথাসমর্পিত হওয়া। আচ্ছা আচ্ছা বোঝা গেছে বলতে। এই ত্রিবিধভাবে কার্য সম্পাদন বসে মার্গাঙ্গ পরিপূর্ণ করছ মার্গক্ষণে একমাত্র অকুশল কর্মবিরতি উৎপন্ন হয়, তাই সম্যক কর্মার্থ। এটা সূচনা, মার্গাঙ্গ পরিপূর্ণ করা, এটা জাস্ট এটা সূচনা করেছেন আর কি এখান থেকে, বুঝছেন? এটা তার চরমে কোথায় যায় এটার? এটা চরমে আকার করলে বলেন, বুঝাই দেন একটা উপমা। উপমা দিতে গেলে তো মানে যে কর্মগুলো করা হচ্ছে ওই কর্মটাকে আসলে যথাযথ জানা। এই কর্মটা আমি যে কর্মটা করতেছি এটার প্রতি আসক্তি না রেখে, এটার প্রতি আমার কামা আসক্ত না হয়ে আমি যখন এইটার এটা কি বলা হয় এটার অবস্থান সম্পর্কে জানবো। তার মানে কি এখানে 4 মহাভূত ধাতু বিদ্যমানতা আছে, এটার সমন্বয়ে এই বিষয়টা এভাবে আসছে। এখানে আমরা যদি চাই তার এটার পরিণতি কি হবে আমি জানবো। এটা কি অনিত্য দুঃখ অনাত্ম পরিণতি। এই যে খাবার জিনিস হলে এটা কিভাবে যাচ্ছে সেটা আমরা আগে জেনেছিলাম, এইভাবে হবে আর কি মানতে। ঠিক আছে, এটা চরম পর্যায়ের সম্যক কর্ম। সম্যক কর্ম হচ্ছে যে বিপাশনা, বিপাশনাই সর্বশেষ সম্যক কর্ম। সব চিত্তকে বিপাশনার অন্তর্গত করা, এটাই হচ্ছে সর্বশেষ সম্যক কর্ম। তারপরে আর সম্যক কর্মের সূচনা কোত্থেকে হয়? এখান থেকে। এখান থেকে কায়িক বাচনিক মানসিক ভাবে, কায়িক এবং বাচনিক পঞ্চশীলকে এখানে ভাগ করে করে দিয়েছে আর কি। এখান থেকে সূচনা এবং এটার ক্রমে পরিপূর্ণ হয়ে ওই পর্যন্ত বিপাশনা পর্যন্ত যাবে। তাহলে এটা শেষ, সম্যকর্ম শেষ। এখন সম্যক আজীব, সাম্মাজীব, অনবদ্য বা সজ্জীবিকা, কায়িক বাচনিক পাপে লিপ্ত না হইয়া অর্থাৎ প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার ও মিথ্যা, ভীষণা পুরুষ সম্প্রলাপ দ্বারা এবং কুহনা লপনা নৈমিত্তিকা, নিষ্পীড়না, লাভ দ্বারা লাভ অন্বেষণ, কুশিত ব্যবহার,
অন্বেষণ দ্বারা বা ও পঞ্চ নিষিদ্ধ ব্যবসা, অষ্ট সত্য অর্থাৎ মনুষ্য, মাংস, মৎস্য, মদ্য ও বিষ বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ না করিয়া ধর্মত অহিংসা ও চৌরম, অবঞ্চন, অমায়াবী হইয়া জীবনযাত্রা নির্বাহ করা, ইহা ও প্রথমে নানাভাবে কার্য সাধন করত। মার্গাঙ্গ পরিপূর্ণ করিলে মার্গক্ষণে এক অকুশল জীবিকা বিরতি উৎপন্ন হইয়া থাকে, তাহাই সম্যক আজীব। এটা আশা করি সবাই বুঝে গেছেন। আলোচনা করার তেমন আর দরকার নেই, নাকি আছে? থাকলে কেউ বলেন। এই পরেরটাতে যাই না? হ্যাঁ বান্ধব, এটা সহজ আছে, সমস্যা তাইলে সম্যক ব্যায়াম একান্ত অনবদ্য সচ্চেষ্টা, ইহা চতুর্বিধ, যথা অনুৎপন্ন অকুশল অনুৎপত্তির চেষ্টা, অর্থাৎ অকৃত পূর্ব কায়িক, বাচনিক ও মানসিক পাপ কর্ম সমূহ অনুৎপাদন জন্য হৃদয়ে বলবর্তী ইচ্ছা, প্রবলা চেষ্টা, মহা উদ্বেগ পোষণ ও স্থির প্রতিজ্ঞা হওয়া। 2. উৎপন্ন অকুশলের বিনাশের জন্য হৃদয়ে প্রবল ইচ্ছা, বলবর্তী চেষ্টা, মহা উদ্বেগ পোষণ করিয়া তৎ বিষয়ে চিত্তকে উৎসাহিত করা ও স্থির প্রতিজ্ঞা হওয়া। 3. অনুৎপন্ন কুশলের উৎপাদনের জন্য হৃদয়ে প্রবলা চেষ্টা, বলবর্তী ইচ্ছা, মহা উদ্বেগ পোষণ করিয়া তৎ বিষয়ে চিত্তকে উৎসাহিত করা ও স্থির প্রতিজ্ঞা হওয়া। 4. উৎপন্ন কুশলের স্থিতির জন্য, অভ্রান্তির জন্য, বিবৃতির জন্য, তদ্ভাবনায় পূর্ণতা প্রাপ্তির জন্য প্রবল ইচ্ছা, বলবর্তী চেষ্টা, মহা উদ্বেগ পোষণ করিয়া তৎ বিষয়ে চিত্তকে উৎসাহিত করা এবং স্থির প্রতিজ্ঞা হওয়া। ইহা প্রথমে চতুর্বিধ হইয়া মার্গাঙ্গ পরিপূর্ণ করত। মার্গক্ষণে এক কুশল বিজয় উৎপন্ন হয়, তাহাই সম্যক ব্যায়াম। হ্যাঁ, আশা করি এখানে সম্যক ব্যায়ামটাও বুঝছেন। উপাসক জয়দত্ত বাবু, আজকের ক্লাসটা কত নাম্বার? বাংলাদেশ ক্লাসটা একটু 6 বা কত? বাংলাদেশ ক্লাস মানে বলতে বুঝি নাই। আমরা যে বাংলাদেশ ক্লাস করি, হ্যাঁ, অক্টোবরের 16 তারিখের ক্লাস এবং হ্যাঁ। অক্টোবরের 2 তারিখের ক্লাস, 1 তারিখের ক্লাস, 2 তারিখ তো ক্লাস হয় নাই, না হয়েছিল। এই 3টা ক্লাস একটু দেখে নেবেন। এখানে ভবাঙ্গ সম্পর্কে আলোচনা আছে, বুঝছেন? আচ্ছা, ভবাঙ্গ সম্পর্কে মানে ভবাঙ্গটা অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যায়ে আলোচনা করা হয়েছে। অক্টোবর 1 তারিখ থেকে অক্টোবরের 1 না, তারিখে মাঝখানে বন্ধ ছিল তো বেশ কিছুদিন। তাহলে একটা ওই গ্রুপে এসে দিলে ভালো হবে, সময় যদি পাই, কারণ তো আসলে এখানে ওই ভবাঙ্গ আলোচনাটা মানে ভবাঙ্গ জিনিসটা আমরা আগে অনেকবার আলোচনা করলেও এটা খুব মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থা পর্যন্ত আলোচনা হয়েছে ভবাঙ্গ। আজকে ক্লাসটা দেখলে তারপর আপনার ইন্টারেস্ট জাগবে। আজকেরটা দেখবেন, আজকের তারিখেরটা দেখবেন, তারপর দেখবেন। 16 তারিখ না? হ্যাঁ, এটা ইউটিউবে গিয়ে দেখতে হবে যে আর কি। ইউটিউবে না? হ্যাঁ, আচ্ছা, ইউটিউবে ব্রাঞ্চের নাম লিখলেও চলে আসবে বাংলা। ওই ক্লাসগুলো মাঝে মধ্যে আমি দেখি, ভাবতে খুব ভালো লাগে। বাংলাদেশেরটা সিরিয়াল করা তো একদম, এটা একবারে এক থেকে আছে। এটা 100 কততম ক্লাস চলতেছে এখন।
আচ্ছা। এই জন্য হুম, 107 নাম্বার ক্লাস আজকের। আচ্ছা। হুম, আচ্ছা, যাই হোক, তারপরে এই সম্যক ব্যায়াম সম্পর্কে আর কোনো কিছু আলোচনা করতে হবে? হবে না, কেউ কিছু বলতেছে না। সম্যক স্মৃতি। না বন্ধু, এগুলো তো আসলে অনেকবার শোনা হয়েছে, সম্যক ব্যায়াম সম্যক প্রতিষ্ঠাতে একই বিষয়। হুম, তো সম্যক স্মৃতি তো আমরা এমনি আগে থেকে সবাই জানি। তারপরে রিঙ্কু বড়ুয়া সম্যক ব্যায়াম একটু বলেন তো। এই সম্যক ব্যায়াম না, সম্যক স্মৃতি। বলতেছেন উপাসক, বলেন। মানে এখানে সম্যক স্মৃতিটা তো ওই যে চারি স্মৃতি, কায়ে কায়ানুদর্শন, বেদনা বেদনাদর্শন, ধর্মে ধর্মাদর্শন, চিত্তে চিত্তানুদর্শন, এই চারটাকে মূলত সম্যক হয় তখনই আর কি, এটা প্রতিটা অনুদর্শন করাটা, যেটা আমরা ভেঙে ভেঙে একদম অনেকবার জেনেছিলাম। কথাটা খুব ভালো লাগছে আমার। নিরবদ্ধ ও সৎস্মৃতি। বা সৎস্মৃতি, হ্যাঁ। হ্যাঁ, এটা খুব সুন্দর কথাটা। নিরবদ্ধ বা হুম, সবচেয়ে নিরবদ্ধ মানে কি? মানতে অনাবদ্ধ। কন্টিনিউ থাকবে আর কি। অনাবদ্ধ, হুম, নিরবদ্ধ মানে কি? একই কথা বলতে। মানে কি? অনবদ্য নির্বদ্ধ মানে স্মৃতিটা বিচ্যুত হবে না আর কি। না, অনবদ্য এর আগেও 2-3 বার ছিল। এর আগের এই সম্যক ব্যায়ামীয় কথাটা ছিল। সম্যক আজীবর মধ্যেও কথাটা ছিল, বুঝছেন? অনবদ্য, নিরবদ্ধ এই জাতীয় কথাগুলো হচ্ছে যে দোষহীন জায়গায় নিজেকে সজাগ রাখা, বুঝছেন? এটা আচ্ছা। দোষহীন জায়গায়, দোষহীন অবস্থায় নিজেকে সজাগ রাখা সম্যক স্মৃতির একদম প্রথম ধাপ এটা। আচ্ছা। মানে আপনি দান করতেছেন, দানের চিন্তাতে আপনি বিভোর থাকতে পারেন, এটা মিথ্যা স্মৃতি না, সম্যক স্মৃতি হুম, হিসেবেই আপনি ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা অনবদ্য। আর বদ্ধ হচ্ছে অনবদ্য যে বা কি? নির্বদ্ধ। হ্যাঁ, অনবদ্য নিরবদ্ধ একই কথা। হুম, আর বদ্ধ হচ্ছে যে কি? যেগুলো দোষযুক্ত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পঞ্চশীলের নিচেগুলো দোষযুক্ত। হত্যা দোষযুক্ত, চুরি দোষযুক্ত, হুম, ব্যভিচার দোষযুক্ত, তারপরে হুম, মিথ্যা দোষযুক্ত, সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন দোষযুক্ত। এগুলো হচ্ছে দোষযুক্ত। আর দোষমুক্ত যেগুলো, এখান থেকে মানে অনবদ্যতার শুরু। এই হুম, অনবদ্যভাবে নিজেকে সজাগ রাখাই হচ্ছে যে এই স্মৃতির সূচনা, সেখান থেকে। সম্যক স্মৃতির সূচনা এখান থেকেই শুরু। অনবদ্যভাবে হুম, নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করা। আচ্ছা। এখানে সম্যক স্মৃতি নাই বললে হবে না, আছে এখানেও। এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তো এটা চরম হুম, পর্যন্ত কোথায়? মার্গে। চরম পর্যন্ত হচ্ছে যে আহ, নাম এবং রূপের মধ্যে নামের নামের অনিত্য দুঃখ অনাত্মা উপলব্ধি করে দেখে থাকা, ওই অনিত্য দুঃখ অনাত্মাতে নিজেকে সজীব রাখা, মানে সজাগ ওইটা রাখা, সমাধি সজাগ পথে নিয়ে যাবে আর কি, সজাগ ওইটা এরকম করলে। এটাই তো সজাগ না রাখা মানে নাম এবং সমাধি রূপের পথে। মধ্যে সারাক্ষণ কোনো সময় যেন এই দৃষ্টিভঙ্গি এরকম যেন হতে না পারে, এটা নিত্য, হুম, এটা সুখ, এটা আত্মা। এরকম দৃষ্টিভঙ্গি কখনো যেন উৎপন্ন না হয়, ওইভাবে নিজেকে সজাগ রাখা হচ্ছে যে সম্যক দৃষ্টির চরম পর্যায়ে। সম্যক হ্যাঁ, স্মৃতি, হ্যাঁ। হ্যাঁ। তারপরে উপাসিকা, আমেরিকান উপাসিকা পুণ্য
পুণ্য এটা সুখ না দুঃখ? পুণ্য পুণ্য সুখ না দুঃখ? সুখ পান্থ হ্যাঁ, সুখ হইতে পারে দুঃখ হইতে পারে মানতে কিভাবে সুখ হইতে পারে, কিভাবে দুঃখ হইতে পারে? মানে পুণ্যের ফলে তো আমরা মানে ভালো ইয়েতে যেতে পারি, হুম, নির্বাণ সাক্ষাৎ লাভ করতে পারি। এবং আবার পুণ্য করলে আবার মানে একটা অহংকার আসে, বা মানে পুণ্যের ফলে আমরা আবার সুখ পাই, এরকম হতে পারে বান্ধব। আরেকজন বলেন, আরেকজন আমেরিকান উপাসিকা বলেন। আচ্ছা ঠিক আছে, না বললে থাক। উপাসক বলেন, সুশান্ত বাবু বলবেন। পান্তা আমার মতো পুণ্য হচ্ছে সুখ, কারণ পুণ্য করার সময় সবসময় আনন্দিত করি, মনের মধ্যে প্রীতিভাব আছে, এটাই সুখ অনুভব হয়। হুম, উপাসক বলেন। বান্ধব এখানে উনি যেটা বলেছেন এটা আসলে পূর্ণটা কোন পর্যায়ের পূর্ণ, এটাকে পর্যায়ে ভেদে এটা ডিফারেন্ট হয় বান্ধব। তা না হলে উনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, পূর্ণ করলে তো একটা প্রীতি সঞ্চার হয় মনের মধ্যে, হুম, একটা আনন্দ আসে নিশ্চয়ই। হ্যাঁ, বলতে আমি একটু বলবো। হ্যাঁ বলেন। পুণ্যটা করলে মানুষের সুখটা মানে আমরা ইয়া করি, সুখটাই তো দুঃখ বানতে। আমরা যে কোনো একটা আশা নিয়ে করি না, পুণ্যটা করি, মনের একটু আবেগটা ইয়া করি, তখন হালকা লাগে। কিন্তু এই সুখটা যদি খুঁজে পাই, এই সুখটাই তো দুঃখ, যেহেতু আবার জন্মাতে হবে, তাই না? হ্যাঁ, উপাসক বলেন। বলছেন উপাসক? না তো আমি হ্যাঁ, আমি তো বললাম আপনাকে আচ্ছা। পূর্ণটা কোন পর্যায়ে পূর্ণ, আমি সেটাই প্রশ্ন করছি আপনাদের মধ্যে। ও, যদি পূর্ণ চেতনা যখন আমাদের মধ্যে উৎপন্ন হয়, হুম, তখন তো আমাদের সবার মনের মধ্যে প্রীতি সঞ্চার হয়, হুম, এটাকে ওই সময়ের জন্য এটা সুখ। কিন্তু এটা কোন পর্যায়ে, এটা যদি আমরা যদি এই যে সম্যক বলা যাচ্ছে না পূর্ণকে, এই পূর্ণ মাধ্যমে যদি আমরা যদি আসলে মানে মার্গে ফলের দিকে যেতে চাই, তখন তো পূর্ণটা সুখও বলা যাবে না, আহ, মানে দুঃখ, সুখ দুঃখ দুইটাই পূর্ণ থাকবে, ওটা অস্তিত্ব থাকে না। যেটা আমি সুখ বললাম ঠিক আছে, কিন্তু সেটা তো অনিত্য, ওটা দুঃখ, ওটা নাপ্তে পর্যবসিত হবে। হ্যাঁ, আমাদের রানাবাবু খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। আপনাকে স্পেশালি ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ। খুব ভালো ইয়ে করেছেন, বলেছেন। এই পুণ্যটাও দুঃখ পর্যায়ে ভেদে, তবে এটা যে কোনো জায়গায় যে কোনো মহলে বলার মতো না। কিছুক্ষণ আগে যে আমরা বললাম কালোবাদী ভূতবাদী কথা, পুণ্য দুঃখ, এটা যদি আপনি সব প্লেজের মধ্যে গিয়ে বলতে যান, ইয়ে করে ফেলবে, আপনাকে বানায় ফেলবে, বুঝছেন না? এটা শুধু অভিধার্মিক প্লেজের জন্য এই কথা। পুণ্যটাও প্রক্ষান্তরে এটা দুঃখ। তবে আমরা পুণ্য না করে কেউ কোনো মুহূর্ত কালো আমরা থাকতে পারবো না। থাকলে এই মুহূর্তে আর বেঁচে থাকাও হবে না। বেঁচে থাকতে হলে আপনাকে পুণ্য করতে হবে অবিরাম, অবিরাম পুণ্যকর্ম করে যেতে হবে। এবং এবং অরহত হওয়ার পরেও এই পুণ্যকর্ম তখনও ছাড়া যায় না, তখনও বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তখন তিনি ওনার পুণ্যের প্রতি ওইভাবে উৎসাহী হয়ে না, পুণ্যফল ভোগ করার জন্য না, উনি পুণ্য করেন তখন কি জন্য? সিস্টেম ঠিক রাখার জন্য, এই পৃথিবীবাসী মানুষের সিস্টেম, আমাদের সিস্টেম, আমাদের প্রজন্মের সিস্টেম, সব কিছু সিস্টেমগুলো ঠিকঠাক এটা রাখার জন্য ওনাকেও পুণ্য করে যেতে হয় এবং পুণ্যকর্ম করেন। তবে পর্যায়ভেদে, পুদ্গলভেদে কেউ বেশি করেন, কেউ কম করেন। অরহতরা সবাই যে একদম আহামরি পুণ্য করে করে সবাই থাকে এরকম না। কেউ কেউ করতে পছন্দ করেন, আবার কেউ কেউ করতে পছন্দ করেন না। যার যার আবার অতীতের সংস্কার বসেও কিছু জিনিস রক্ষা ইয়ে হয়, সিস্টেম নির্ধারিত হয়। সব অরহত একই রকম নয়, একই রকম হয় না। তাহলে
পুণ্যটা দুঃখ এজন্য যে দুঃখাং আরিয়া সাচ্ছাং, দুঃখ আর্য সত্য, শ্রেষ্ঠ সত্য, এর উপর আর কোনো সত্য নাই, এটা শ্রেষ্ঠ সত্য। কিভাবে? তাহলে সাব্বে সাংকারা দুঃখা, এটা প্রমাণিত। পুণ্যটাও একটা কুশল সংস্কার বা সংস্কার তো, হ্যাঁ অবশ্যই। তাইলে সাব্বে হ্যাঁ ঠিক আছে, সাংকারা পুণ্য সংকারা, হ্যাঁ পুণ্য সংকার আমরা পুষলাম তোমাদের। হ্যাঁ, সাংকারা মানে সাব্বে সাংকারা দুঃখা। সাব্বে সাংকারার মধ্যে এই পুণ্য সংস্কারও আছে, তাইলে সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রমাণিত। আচ্ছা যাই হোক, আমাদের তেমনি সময় শেষ হয়েছে। সম্মুখ সমাধিটা শেষ করে ফেলবেন না, শেষ করে দেবেন ক্লাস, কালকে করবেন সম্মুখ সমাধি। নামতে কালকে সবাই বড় আছে এটা। হ্যাঁ তাহলে কালকে এটা। হ্যাঁ সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা মহা আগ্রহে এবং শ্রদ্ধা প্রণোদিত হয়ে মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা করেছি। আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। বন্দামি